প্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিক ভূগোলের প্রস্তুতি হিসেবে আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। কিন্তু এই অধ্যায় অনেক বড়, অনেক আলোচনা আছে এখানে। একটা ক্লাসে সার্বিক আলোচনা হয়তো সম্ভব নয়, তবুও চেষ্টা করব মাধ্যমিকে আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরতে। হয়তো আমার এই আলোচনা তোমাদেরকে সমৃদ্ধ করবে। প্রথমে আমাদের জানতে হবে বায়ুমণ্ডল কাকে বলে। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে অবস্থিত যে অদৃশ্য গ্যাসীয় পরিমণ্ডল পৃথিবীর চতুর্দিকে চাঁদোয়ার মতো বিস্তৃত এবং মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে আকর্ষিত হয়ে পৃথিবীর আবর্তনের সঙ্গে আবর্তিত হয়ে চলেছে, তাকেই আমরা বলছি বায়ুমণ্ডল। কিন্তু সাধারণ দৃষ্টিতে বায়ুমণ্ডলকে কতগুলো গ্যাসীয় উপাদানের সমষ্টি বলে মনে হলেও বিষয়টা কিন্তু তা নয়। কারণ বায়ুমণ্ডল গঠনের উপাদানগুলিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখো গ্যাসীয় উপাদান, যার মধ্যে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড এবং নিষ্ক্রিয় গ্যাস আরো কিছু, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন। এছাড়াও কিন্তু কিছু কঠিন উপাদান আছে, বিশেষত বায়ুতে ভাসমান ধূলিকণা, লবণ কণা, কার্বন কণা অথবা আগ্নেয়গিরি থেকে উদ্গত ছাই। এরকম কিন্তু কঠিন উপাদান রয়েছে, যাদেরকে একত্রে আমরা বলছি অ্যারোসল। এছাড়াও তরল উপাদান রূপে রয়েছে জলীয় বাষ্প, যে কারণেই বাতাসে আর্দ্রতা তৈরি হয়, যে কারণে বৃষ্টিপাত হয়। সুতরাং খুব অল্প পরিমাণে হলেও এগুলো কিন্তু বায়ুমণ্ডলে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তাহলে বায়ুমণ্ডলটা এটা কিন্তু ভূগোলের শুধু একটি আলোচনা নয়। উদ্ভিদ, জীবজগৎ বা প্রাণী জগতের জন্ম, বৃদ্ধি, বিকাশ এসবের জন্য যে আলো, তাপ, বৃষ্টিপাতের প্রয়োজন হয় আমরা বায়ুমণ্ডল থেকেই পাই। আবার উদ্ভিদ এবং জীবজগতের প্রয়োজনীয় অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আমরা বায়ুমণ্ডল থেকেই পাই। সুতরাং বায়ুমণ্ডল এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে আমরা দুভাগে আলোচনা করতে পারি। একটা হচ্ছে এখানে স্তর বিন্যাসটা দেখানো হয়েছে, সেই স্তর বিন্যাসের দুটো রূপ। একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে স্তর বিন্যাস, একটা হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে স্তর বিন্যাস। রাসায়নিক গঠন অনুসারে স্তর বিন্যাস এই হিসেবে বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আর একটা হচ্ছে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। তাহলে হোমোস্ফিয়ার কাকে বলে না, ভূপৃষ্ঠ থেকে শুরু করে থার্মোস্ফিয়ারের নিম্নাংশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলি প্রায় একই রকম, অর্থাৎ বিভিন্ন গ্যাসীয় উপাদানের মধ্যে একটা ভারসাম্য রয়েছে এবং রাসায়নিক গঠনের পরিবর্তন হয় না। সেইটুকুনি হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 80 থেকে 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আবার এই হোমোস্ফিয়ারের ঊর্ধ্বে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরে বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলি একই রকম থাকে না বা রাসায়নিক গঠন একরকম থাকে না, বরং এক একটি স্তরে এক একটি গ্যাসের প্রাধান্য থাকে, তখন আমরা তাকে বলি হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এই বিষমমণ্ডলকে আবার 4টি উপবিভাগে ভাগ করা হয়েছে। প্রথম যেটা সেটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর, তারপর পারমাণবিক অক্সিজেন স্তর, তারপর হিলিয়াম স্তর, তারপর হাইড্রোজেন স্তর। অর্থাৎ এখানে নিচ থেকে উপর দিকে উপাদানগুলো হালকা হয়ে যায়। এরপরে আমরা যেটা দেখব
উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এখানে তোমাদের মনে রাখতে সুবিধা হবে বলে তোমরা প্রথমে নামগুলো একটু শুনে নিতে পারো। সেখানে হচ্ছে প্রথমে ট্রপোস্ফিয়ার, ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ার, মেসোপজ, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। এই নামটা একটু মনে রাখতে হবে প্রথমে। কিন্তু এই যে পজগুলো বলছি, সেই পজগুলো কিন্তু স্তর নয়। যেমন ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ, এগুলো কিন্তু স্তর নয়। এগুলো হচ্ছে দুটি স্তরের মাঝের সীমারেখা বা সীমান্ত, যেখানে উষ্ণতা বাড়েও না বা কমেও না। তাহলে সেই পজগুলো ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ। যেমন ধরো ট্রপোস্ফিয়ার আর তার উপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখা ট্রপোপজ। আবার স্ট্র্যাটোস্ফিয়ার ওপরে রয়েছে মেসোস্ফিয়ার, তার সীমারেখা স্ট্র্যাটোপজ। আবার মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, তার সীমারেখা মেসোপজ। এইরকম তার উপরে রয়েছে কি এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এই স্তর বিন্যাসটা যেমন পরীক্ষায় আসে, তেমনি ছোট করে ছোট প্রশ্ন হিসেবে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এদের বৈশিষ্ট্য দেয়। তাই আমরা খুব সংক্ষিপ্তভাবে আমরা এই স্তরগুলির বৈশিষ্ট্য জেনে নেব। যেমন প্রথমেই ট্রপোস্ফিয়ার, এইটা ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্তর। নিরক্ষীয় অঞ্চলে এই স্তর 18 কিলোমিটার, ক্রান্তীয় অঞ্চলে 13 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরের দুটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে না উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। তাহলে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় প্রতি 1000 মিটার উপরে উঠলে বা 1 কিলোমিটার উপরে উঠলে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যায়। একে বলে ল্যাব স্টেট বা উত্তাপ ক্রমাঙ্ক হ্রাসের হার। আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই ট্রপোস্ফিয়ারের বায়ুর ঘনত্ব খুব বেশি এবং এখানে ধূলিকণা, জলকণা, জলীয় বাষ্প সব বেশি থাকে। তাই আবহিক যত ঘটনা বলি, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত এই স্তরেই হয়। তাই ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। এর উপরে যে স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ার, সেই স্ট্র্যাটোস্ফিয়ারটা ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্ট্র্যাটোস্ফিয়ারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা আবার বৃদ্ধি পায় এবং সর্বাধিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে প্রায় 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এই স্তরে ধূলিকণা এবং জলীয় বাষ্পের পরিমাণ খুব কম বা থাকে না বলে এখানে কিন্তু ঝড়, বৃষ্টি বা কোনো প্রাকৃতিক এরকম আবহিক ঘটনা ঘটে না। তাই এই স্তর শান্তমণ্ডল এবং এই স্তরে কিন্তু জেট বিমান চলাচল করে। কিন্তু একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে এই 20 থেকে 30 কিলোমিটার এই যে স্তরটা, এইখানটায় কিন্তু রয়েছে ওজোন গ্যাসের প্রাধান্য। এই স্তরটাকে বলা হয় ওজোন স্তর। এই ওজোন স্তর কি করে না, এটা আমাদের পক্ষে, আমাদের শরীরের পক্ষে, উদ্ভিদ জীবজগতের পক্ষে কিন্তু খুব উপকারী। সূর্য থেকে আগত অতিরিক্ত তাপ, নানা ধরনের দূষক, অতিবেগুনি রশ্মি এগুলো পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করতে না দিয়ে এটা কি করে না আমাদের সবাইকে নানা রোগ বিসুখ থেকে রক্ষা করে। সেই জন্যে এই ওজোন স্তর যেটা, সেই ওজোন স্তরটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে সোলার কার্টেন বা প্রাকৃতিক সৌর পর্দা। এবার এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে যেটা রয়েছে সেটাকে মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ারের বিস্তৃতি কিরকম না, সেটাকে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মেসোস্ফিয়ারের আবার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতাটা কমে যাচ্ছে এবং কমে যাচ্ছে শুধু নয়, সেই উষ্ণতাটা সর্বাধিক কমে গিয়ে প্রায় -90 ডিগ্রি বা -93 ডিগ্রিতে গিয়ে পৌঁছায়। স্বাভাবিকভাবেই এটি পৃথিবীর শীতলতম স্তর, এটা মনে রাখতে হবে। আর এই মেসোস্ফিয়ারের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই পৃথিবীর দিকে আগত নানা ধরনের মহাজাগতিক বস্তুকণা বা উল্কাপিণ্ড এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে আমরা শুনলাম মেসোস্ফিয়ার। এর উপরে যেটা রয়েছে থার্মোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ারটা কি? থার্মোস্ফিয়ারটা হচ্ছে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
এই অংশটা হচ্ছে থার্মোস্ফিয়ার, এই অংশটা এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে এই স্তরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত হারে উষ্ণতা বেড়ে যায় এবং সর্বাধিক সীমায় সেটা প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এই স্তর আণবিক নাইট্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত। এর পরবর্তীকালে আমরা এখানটায় দেখছি থার্মোস্ফিয়ারের মধ্যে আবার রয়েছে কি না, থার্মোস্ফিয়ার যে অংশ পর্যন্ত উচ্চতায় বিভিন্ন গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকে তাকে বলে আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দুটো, এই স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় এবং এই স্তরে কিন্তু মেরুজ্যোতি অর্থাৎ সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা দেখা যায়। এর উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এটি হচ্ছে বায়ুমণ্ডলের বাইরের দিকের একটি স্তর। এটি থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে 750 কিলোমিটার বিস্তৃত। এই স্তরেও কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে, কিন্তু সেই বৃদ্ধির হার থার্মোস্ফিয়ারের তুলনায় কম। এই স্তরটা আবার হিলিয়াম এবং হাইড্রোজেন স্তর দিয়ে গঠিত। ফলবশত এই স্তর হালকা এবং পাতলা। এর উপরে যেটা রয়েছে একদম সবার উপরে ম্যাগনেটোস্ফিয়ার। এখানে বিভিন্ন গ্যাসের ইলেকট্রন এবং প্রোটন সমন্বয়ে একটা চৌম্বক ক্ষেত্র গড়ে উঠেছে, তাই এর নাম ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরের গুরুত্বপূর্ণ দুটো বৈশিষ্ট্য, এখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রায় কাজ করে না বললেই চলে, আর এই স্তরে কিন্তু ভ্যান এলেন বিকিরণ বলয় দেখা যায়। এইভাবে আমরা সংক্ষিপ্তভাবে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের একটা আলোচনা করলাম, যেটা পরীক্ষায় খুব আসে। এরপরে আসছে পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণ বা সোলার ইনসোলেশন বা অ্যালবেডো। খুব ছোট করে বলছি সংক্ষিপ্তভাবে। না, পৃথিবীর এই অংশটা কিন্তু এর ফলে কিন্তু পৃথিবী উত্তপ্ত হয়, বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। সুতরাং এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে সূর্যের বাইরের অংশের তাপমাত্রা হচ্ছে প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের সেই মোট সৌরতাপের এক অতি ক্ষুদ্র ভগ্নাংশ ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়। অর্থাৎ মোট সৌরতাপের 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় ক্ষুদ্র তরঙ্গরূপে, যেটাকে আমরা বলছি সোলার ইনসুলেশন। আর এর ফলেই পৃথিবী পৃষ্ঠ বা বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এই মোট যে সোলার ইনসুলেশন তার 100 ভাগের মাত্র 66 ভাগ ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, যাকে বলে পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণ। আর বাকি 34 ভাগ মেঘপুঞ্জ, এরোসোল অর্থাৎ ধূলিকণা বা বায়ু অণু বা ভূপৃষ্ঠ, বায়ুমণ্ডল প্রভৃতিতে বাধাপ্রাপ্ত হয়ে সেটা কি হয়, ক্ষুদ্র তরঙ্গরূপে বিচ্ছুরিত ও প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে প্রত্যাবর্তিত হয়। পৃথিবীর এই যে নিষ্ক্রিয় সৌরতাপ, এটাকে আমরা বলছি অ্যালবেডো। এটাও পরীক্ষায় আসে, অ্যালবেডো, সোলার ইনসোলেশন বা পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণ। এর দ্বারা বায়ুমণ্ডল যে উত্তপ্ত হয় সেটা মূলত 3টে পদ্ধতিতে হয়। একটা হচ্ছে বিকিরণ, একটা পরিবহন, একটা পরিচলন, যেটা বিস্তৃত আলোচনা আছে। হয়তো এই সম্পূর্ণ আলোচনাটা আমরা ছোট ক্লাসে করতে পারবো না। আরো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পৃথিবীর তাপ বলয়। সেই তাপ বলয়কে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে উষ্ণমণ্ডল বা যেটাকে আমরা বলি টরিড জোন, একটা নাতিশীতোষ্ণ মণ্ডল যেটা টেম্পারেট জোন, একটা হিমমণ্ডল যেটা ফ্রিজিড জোন। এই তাপমণ্ডল রয়েছে, এই তাপমণ্ডলের উপর আবার ভিত্তি করে কিন্তু চাপ বলয়। যদিও চাপ বলয়ের ক্ষেত্রে শুধুমাত্র সূর্য তাপের প্রভাব তা নয়, অর্থাৎ তাপের সঙ্গে চাপের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। অর্থাৎ যদি কোনো অঞ্চল উষ্ণ হয় তবে সেখানে নিম্নচাপ, যেমন নিরক্ষীয় অঞ্চল উষ্ণ, নিম্নচাপ। আবার মেরু অঞ্চল শীতল, তাই উচ্চচাপ। কিন্তু এছাড়াও কিন্তু পৃথিবীর গতি এবং সে কারণে বায়ুর বিক্ষেপ এবং অন্য অঞ্চলে মিলিত বা সমাবেশ অথবা জলীয় বাষ্পের প্রাধান্য, আরো অনেক কারণে কিন্তু পৃথিবীর চাপ বলয় সৃষ্টি হয়েছে। সুতরাং যে আলোচনাটা বায়ুমণ্ডলে একটার সঙ্গে আরেকটা কিন্তু সম্পর্কিত। তাই আমরা অন্য ক্লাসে হয়তো আলোচনা করব চাপ বলয় নিয়ত বায়ুর সম্পর্ক, এটা পরীক্ষায় খুব আসে। হয়তো আজকে সেটা সম্ভব হচ্ছে না কারণ এই সংক্ষিপ্ত ক্লাসে। এরপরে আরেকটা আলোচনা রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ, এটাও পরীক্ষায় খুব আসে। তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা যে তার উচ্চতা বলো, জলভাগ স্থলভাগের বন্টন বলো, এগুলো কিন্তু সব এক জায়গায় একই রকম নয়। সেই কারণেই কি হচ্ছে, বায়ুমণ্ডলের উষ্ণতা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম। তার মধ্যে আমাদেরকে 3টে আজকে আমি আলোচনা করে দিচ্ছি উচ্চতার পার্থক্য।
তাহলে আমরা একটু আগেই জেনেছি ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়। তাহলে যে স্থানগুলো উচ্চ স্বাভাবিক ট্রপোস্ফিয়ারের মধ্যে, সেই স্থানগুলির উষ্ণতা কম, আর ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলের উষ্ণতা বেশি। ফলে শিলিগুড়ি এবং দার্জিলিং পাশাপাশি অবস্থান করলেও শিলিগুড়ির উষ্ণতা বেশি এবং দার্জিলিং এর উষ্ণতা কম। এটি উচ্চতার পার্থক্যে, তেমনি অক্ষাংশগত পার্থক্যে। তাহলে নিম্ন অক্ষাংশে সূর্যকিরণ কি পড়ে? লম্বভাবে পড়ে, ফলে নিম্ন অক্ষাংশের স্থানগুলি উষ্ণ। আবার উচ্চ অক্ষাংশে সূর্যকিরণ তীর্যকভাবে পড়ে, অনেক বায়ুস্তর ভেদ করে যায়, ছড়িয়ে পড়ে, ফলে সেখানে উষ্ণতার প্রভাব কম, ফলে সেই অঞ্চলগুলো শীতল। ফলে দেখা যাচ্ছে নিম্ন অক্ষাংশ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল উষ্ণ, আবার উচ্চ অক্ষাংশ এবং মেরু অঞ্চল শীতল। আবার সমুদ্র থেকে দূরত্ব, তাহলে সমুদ্র থেকে দূরত্ব মানে সমুদ্র যদি নিকটবর্তী অঞ্চল হয়, উপকূলীয় অঞ্চল, তাহলে সেখানে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর আদান প্রদানে সেই অঞ্চলটা কিন্তু সমভাবাপন্ন, উষ্ণতাটা অনেক কম থাকে। কিন্তু সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চল সেখানে কিন্তু চরম ভাবাপন্ন। সেখানে তাহলে সমুদ্র থেকে দূরত্ব একটা বড় ভূমিকা নেয়। এছাড়াও বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, স্বাভাবিক উদ্ভিদ সবই কিন্তু উষ্ণতার তারতম্যে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আমরা আজকের সময় যেটা আছি, শিল্পায়নের যুগ, নগরায়নের যুগ, কিন্তু তার অনিবার্য পরিণাম কিন্তু আবার দূষণ। সুতরাং এই দূষণ যত হবে, গ্রিনহাউস গ্যাসের মাত্রা যত বাড়বে, বায়ুমণ্ডলীয় দূষকের আস্তরণ যত তৈরি হবে, তত কিন্তু উষ্ণতা বাড়বে। ফলে নগরায়ন যেগুলো, সেখানে নগর যে এলাকা সেখানে উষ্ণতা বেশি, আর যেগুলো গ্রামীণ এলাকা সেখানে তদপেক্ষা উষ্ণতা কম। তাই সার্বিকভাবে আজকে ছোট আলোচনায় আমি সংক্ষিপ্তভাবে চেষ্টা করলাম বায়ুমণ্ডলের বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, যেগুলো পরীক্ষায় আসতে পারে, তুলে ধরতে। আবার সামনের কোনো ক্লাসে তোমাদের সাথে কথা হবে। ভালো থেকো সকল।